যে মাচাটা করা হয়েছে এটাতে টোটাল হচ্ছে খোয়া লাগছে 37 বস্তা, বালু লেগেছে হচ্ছে গিয়ে 43 বস্তা, সিমেন্ট লেগেছে হচ্ছে 25 বস্তা। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার পরে 2 দিন একটু ভালো ছিল, আকাশটা রোদ উঠেছিল, আবার হচ্ছে গিয়ে টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। যা 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 যা। অনেকেই অপেক্ষায় আছেন যে আমাদের এই মাচাটা করার পরে টোটাল এখানে কতটুকু খরচ হয়েছে সেই বিষয়টা জানার জন্য। এই ভিডিওতে এই মাচা রেনোভেট করার টোটাল ইনফরমেশনটা থাকছে, কোথায় কত টাকা খরচ হয়েছে সেই বিষয়গুলো আমি আজকে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু দেখে দেখেই বলতেছি যে কোথায় কত টাকা খরচ হয়েছে। যে মাচাটা করা হয়েছে এটাতে টোটাল হচ্ছে খোয়া লাগছে 37 বস্তা, বালু লেগেছে হচ্ছে গিয়ে 43 বস্তা, সিমেন্ট লেগেছে হচ্ছে 25 বস্তা। বিমের ভেতরে হচ্ছে গিয়ে 8 মিলিমিটার যে রডগুলো, সেই 8 মিলি রড ব্যবহার করছি। 8 মিলি রড আমাদের লাগছে হচ্ছে 2.5 বান্ডেল। বিমের ভিতরে যে রডের সাথে রিংগুলো দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে আমরা 10 নাম্বার তার দিয়ে দিয়েছি। রড এবং তার মিলে আমাদের খরচ হয়েছে হচ্ছে 22,000 টাকা। আমাদের এখানে টোটাল মাচা লাগছে হচ্ছে গিয়ে 79 পিস, এইখানে আমাদের খরচ হয়েছে প্রায় 50,000 টাকা। মজুরিতে আমাদের খরচ হয়েছে 40,500 টাকা। আর টুকটাক তার কাটা, পলিব্যাগ, গুণাতার এই টাইপের খরচ মিলে হয়েছে হচ্ছে 10,000 সামথিং। খোয়া 5,000 টাকার মতো লাগছে, বালু হচ্ছে গিয়ে 6,000 টাকার মতো, আর সিমেন্ট লাগছে হচ্ছে গিয়ে 16,000 টাকার মতো। মাচাটার দৈর্ঘ্য প্রস্থ হিসাব করলে এখানে 450 স্কোয়ার ফিট, তো 450 স্কোয়ার ফিট মাচা তৈরি করতে আমাদের খরচ হয়েছে 1,50,000 টাকা। তো আমরা যদি স্কোয়ার ফিট হিসেব করি তাহলে প্রতি স্কোয়ার ফিট অর্থাৎ প্রতি বর্গ ফুটের খরচ পড়েছে আমাদের 333 টাকা সামথিং। আর এটা লংজিভিটি মোটামুটি বলা চলে লাইফ টাইম, অন্তত 20-30 বছরে এটাতে হাত দেওয়ার লাগবে না আশা করতেছি ইনশাল্লাহ। সবার জন্য কিছু গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হচ্ছে গিয়ে যে এই যে মাচাটা নতুন একটা আরসিসি ফ্রেম স্ট্রাকচারে আমি বসাইলাম, এটা কি সবার জন্য প্রযোজ্য? আমি বলবো না। সবাই যদি এরকম করতে চান তাহলে খরচে খুব একটা পোষাইতে পারবেন না। তো আমি কম্পারেটিভলি হিসেব করে দেখছি যে লোহার ফ্রেম দিয়ে যদি আমরা বসাই এবং হচ্ছে গিয়ে এই যে আমি যেভাবে আরসিসি করে বসাইছি, এই দুইভাবেই তো করার এক্সপিরিয়েন্স আমার আছে। ইভেন হচ্ছে গিয়ে শুরুর দিকে আমি কাঠের ফ্রেমেও এই প্লাস্টিকের মাচা ব্যবহার করেছি প্রায় 1 যুগ আগে। তো এই 3ভাবে করার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখছি যে লোহার ফ্রেমে দেওয়া আর হচ্ছে গিয়ে এভাবে আরসিসি করে দেওয়া প্রায় কাছাকাছি খরচ চলে আসে। বাট তারপরেও এইভাবে পার্মানেন্ট স্ট্রাকচারে কিন্তু সবার জন্য প্রযোজ্য না। যারা আমার নিয়মিত ভিউয়ার্স এবং হচ্ছে গিয়ে যারা অনেক বছর ধরে আমাকে ফলো করেন, তারা অবশ্যই দেখে থাকবেন যে শুরুর প্রথম 3 থেকে 4 বছর কিন্তু আমি ছাগলগুলোকে কিছু অংশ প্লাস্টিকের মাচায় রেখেছিলাম, আর বাকি যে অংশটুকু সেটুকু ছিল হচ্ছে গিয়ে আমাদের বাসায় যেহেতু অনেক ভাড়াটিয়ারা থাকে, তো অনেক সময় ভাড়াটিয়ারা বাসা ছেড়ে চলে যাওয়ার সময় কাঠের চৌকি এগুলো রেখে যায়, ফেলে যায়। তো এইগুলো আমরা হচ্ছে গিয়ে ফ্লোরে দিয়ে তারপরে হচ্ছে প্রথম 3-4 বছর কিন্তু ছাগল লালন পালন করছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই বিষয়টা দেখে থাকবেন। এইখানে এই জায়গায় সেট করার আগে ছাগলগুলো যেখানে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে লালন পালন করতাম, যেখানে বর্তমানে আমার অফিস আছে সেইখানটাতে, তো ওইখানে আমাদের যে জমিটা ওইখানে কিন্তু একটা বাউন্ডারি ওয়াল ছিল। সেই বাউন্ডারি ওয়ালের মাথার উপরে জাস্ট হচ্ছে টিন এভাবে দিয়ে তার নিচে ফ্লোরে হচ্ছে কাঠের ভাঙাচোরা চৌকি জোড়াতালি দিয়ে কিন্তু প্রায় 3-4 বছর আমরা ছাগল লালন পালন করছি। পজিটিভ নেগেটিভ বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। দেন হচ্ছে গিয়ে এই পাশে এখানে মাটি ভরাট করে এরপরে হচ্ছে লোহার অ্যাঙ্গেল দিয়ে স্ট্রাকচার করে 5 বছর আগে সেটাকে নতুনভাবে কনস্ট্রাকশন করা হয়েছিল এইখানে, বর্তমানে যেখানে বসে আমি কথা বলতেছি। লোহার অ্যাঙ্গেলে যখন আমরা করি তখন কিন্তু অ্যাঙ্গেলগুলো অধিকাংশই হচ্ছে গিয়ে আমাদের ওই পাশে ব্যবহার করা ছিল এবং হচ্ছে বাকিগুলো আমরা পুরাতন সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে আসছিলাম। তো এই জন্য হচ্ছে ফিটিংটা ওইভাবে ভালো হয় নাই। আবার থিকনেসের একটা বিষয় আছে, লোহার অ্যাঙ্গেলটা কত মিলি ব্যবহার করছেন সেটার উপরে হচ্ছে লংজিভিটিটা নির্ভর করে। ঠিক মতো বিষয়টা না বোঝার কারণে থিকনেসটা অনেক কমায় দিয়েছিলাম। এছাড়া হচ্ছে খরচ বাঁচানোর চিন্তা করছিলাম, যে কারণে 5 বছরের মাথায় এটাকে আবার রিনোভেট করা লাগলো।
দেন গত 2 বছর ধরে আমি চিন্তা করতেছিলাম যে কিভাবে এটাকে একটা পার্মানেন্ট সলিউশনে নিয়ে আসা যায়, এবং ফাইনালি আমার কাছে মনে হলো যে আরসিসি করে এভাবে করলে হয়তো এটা লংজিভিটি বাড়বো। তো এখন যেটা দেখা যাচ্ছে যে আসলেও এইভাবে কাজকর্ম অনেক সুবিধা হচ্ছে এবং স্ট্রেংথ হয়েছে অনেক, যে মাচাটা এত মজবুত হয়েছে এটার উপরে আপনি হচ্ছে ফুটবল খেলা যাবে এরকম একটা ব্যাপার। সারা দুনিয়াতে আমি প্রথম প্লাস্টিকের স্লেটারগুলো এভাবে আরসিসি কলাম এবং বিম করে এরপরে বসাইছি। এখন অনেকেই প্রশ্ন করবেন কেন এভাবে এত খরচ করে আমাদের প্লাস্টিকের মাচাটা ব্যবহার করা উচিত। অনেকে আবার এই প্রশ্নটাও করবেন যে ছাগলকে কেন মাচায় রাখতে হবে। ছাগল ভেজা স্যাঁতসেঁতে জায়গা পছন্দ করে না, ভেজা স্যাঁতসেঁতে পরিবেশ ছাগলের জন্য অনুকূলে না, যে কারণে ছাগলকে অবশ্যই উঁচু স্থানে রাখতে হবে। ছাগল উঁচু জায়গায় থাকতে পছন্দ করে। আর উঁচু স্থান বলতে হচ্ছে গিয়ে মাচা ছাড়া আর দ্বিতীয় কি হইতে পারে। আরেকটা বিষয় যে ভেজা স্যাঁতসেঁতে, মাচা থাকলে অবশ্যই শুকনো থাকবে, ড্রাই থাকবে, ভেজা স্যাঁতসেঁতে থাকবে না। তো এই জন্যই ছাগলকে হচ্ছে মাচায় রাখতে হবে। এখন অনেকে আবার বলবেন যে আমরা অনেক সময় দেখি ইন্ডিয়া এবং পাকিস্তানের অনেকেই ছাগল লালন পালন করে বালুর মধ্যে। এখন বিষয়টা আপনার বুঝতে হবে ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমরা যেই অবস্থানে আছি, আমাদের বাংলাদেশের হিসাবটা করতে হবে যে আমাদের দেশে বাতাসে আর্দ্রতার পরিমাণ, হিউমিডিটির পরিমাণ বছরের প্রায় 10 মাস এক্সেস থাকে, অত্যাধিক থাকে, বাকি 2 মাস হচ্ছে একটু ড্রাই স্পেল বা বাতাসে আর্দ্রতা কম থাকে। ইন্ডিয়া এবং পাকিস্তানের অধিকাংশ অঞ্চলে কিন্তু পানির একটা প্রচুর ক্রাইসিস আছে, তাদের ক্লাইমেটটা, জলবায়ুটা আমাদের থেকে একটু ভিন্ন। অনেক অঞ্চল আছে যেখানে মানুষের জন্য সুপেয় পানির বড়ই অভাব, একদম ড্রাই মরুভূমি, ডেজার্ট। সেসব এরিয়াতে গ্রাউন্ডে অর্থাৎ মাটিতে রাখাটা তো কোনো বিষয় না, কারণ মাটিটা সবসময় ড্রাই থাকে, শুকনো থাকে, বালুটা সবসময় শুকনা থাকে। কিন্তু আমাদের দেশের কন্ডিশনে কিন্তু আপনি বালু দিলেও জায়গাটাকে শুকনো রাখতে পারবেন না, পুরোপুরি শুকনো রাখা সম্ভব না। ভেজা স্যাঁতসেঁতে ডাম্প একটা পরিবেশ তৈরি হবে, আর ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গ্রো করে, আর ছাগলের জন্য কিংবা অন্যান্য প্রাণীদের জন্য এটা কিন্তু খুবই ক্ষতিকর। আর ছাগল এমনিতেও ভেজা স্যাঁতসেঁতে জায়গা পছন্দ করে না, ছাগল সবসময়ই গরম পছন্দ করে, উষ্ণতা পছন্দ করে। এই সব মিলে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাগলকে মাচায় রাখার বিকল্প কোনো অপশন নাই। এখন আসি হচ্ছে কেন আমাদের এই টাইপের হাইটেক মাচার ব্যবহারটা করা জরুরি। দেখেন, মাচা কিন্তু আপনি চাইলে বাঁশ দিয়ে বানাইতে পারেন, কাঠ দিয়েও বানাইতে পারেন। তাহলে বাঁশ এবং কাঠ আমাদের দেশে সহজলভ্য থাকা সত্ত্বেও কেন আমরা প্লাস্টিকের স্লেটারটা ব্যবহার করব। এন্ড বিষয় হচ্ছে বাঁশ দিয়ে যখন আপনি মাচাটা করবেন, মাচার ফিনিশিংটা অ্যাকচুয়ালি প্রপার আসে না। বাঁশ কিন্তু উঁচু নিচু থাকে, লেবেলিংটা ঠিক মতো হয় না, বাঁশের চটাগুলোও কিন্তু খুব একটা মোটা হয় না, যে কারণে হয় কি যে ছাগলের, বিশেষ করে বাচ্চা ছাগলের অনেক সময় বাঁশের চটার ফাঁক দিয়ে পা আটকে যায়, পা ভেঙে যাওয়ার এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আরেকটা বিষয় থাকে যে লংজিভিটির বিষয়টা, বাঁশটা খুব একটা টেকসই হয় না, 1-2 বছরের মাথায় এগুলো ঘুণে ধরে এবং হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে কাঠের বিষয়টা, কাঠের লংজিভিটি কিন্তু বাঁশের থেকে অনেকটাই বেশি, বাট কাঠে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে গিয়ে যে হাইজিন মেনটেন করা। এই যে আমি বললাম একটু আগে যে বাংলাদেশের আবহাওয়া জলবায়ু অনুযায়ী বাংলাদেশের জলবায়ুতে অধিকাংশ সময় হিউমিডিটিটা, আর্দ্রতাটা অনেক বেশি থাকে, তো যে কারণে সবসময় একটা ভেজা ভেজা স্যাঁতসেঁতে একটা ভাব থাকে। তো কাঠ কিন্তু আর্দ্রতাটা শোষণ করে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে ছাগল ভেড়া যখন এখানে মাচার উপরে মলমূত্র ত্যাগ করে তখন কিন্তু ওই কাঠটা ভেজে যায়, মলমূত্রগুলো আটকে যায়, লেগে লেগে থাকে। কাঠটা কিন্তু সোক করে, পানিটাকে সোক করে, ময়লা এগুলো হচ্ছে গিয়ে কামড়ে ধরে থাকে। আবার এটাকে সহজে ওয়াশ করা যায় না, ওয়াশ করলেও দেখবেন যে শীতের সময় হইলে কয়েকদিন লেগে যাবে হচ্ছে কাঠটা শুকাইতে, আর গ্রীষ্মকালে হয়তো আপনি শুকাইতে পারবেন, তারপরে অন্তত পুরোপুরি শুকাইতে 1-2 দিন সময় লাগবে। এরপরে হচ্ছে ঘুণে ধরা এবং অন্যান্য বিষয়গুলো তো আছেই। এই জন্য হচ্ছে গিয়ে কাঠ দিয়ে করাটাও খুব একটা পারফেক্ট না। সবচেয়ে পারফেক্ট পদ্ধতি হচ্ছে প্লাস্টিকের এই স্লেটারগুলো ব্যবহার করা। এগুলো যদি আপনি প্রতিদিনও ধুয়ে দেন, ধোয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা শুকায় যাবে, কিংবা আপনি চাইলে একটা ন্যাকড়া দিয়েও মুছে শুকায় ফেলতে পারবেন। যত শীত থাকুক, যত গরম থাকুক, কিংবা ওয়েদার এরকম গ্লোমি, বৃষ্টি মেঘাচ্ছন্ন থাকুক, কোনো সমস্যা নেই। সব দিক বিবেচনা করে প্লাস্টিকটা হচ্ছে বেস্ট। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে লংজিভিটি। প্লাস্টিকের লংজিভিটি কিন্তু অনেক বেশি, একমাত্র পুড়ে না গেলে প্লাস্টিক নষ্ট হয় না। যেমন আমরা কিছুদিন আগে আমাদের এই শেডটা ভাঙলাম, তো এখানে কিছু মাচা ছিল যেগুলো আমরা 1 যুগ ধরে অর্থাৎ 12 বছর ধরে ব্যবহার করতেছিলাম, তারপরেও কিন্তু সেই মাচাগুলো এখনও ব্যবহারের উপযোগী আছে। সেগুলো ওয়াশ করে রাখছি আমরা, কয়েকজন চেয়েছেন, তাদেরকে কয়েকদিনের মধ্যে আমরা ডেলিভারি দেবো। তো এখান থেকে কিন্তু একটা রিসেল ভ্যালু অ্যাড হয়।
যেটা কাঠ থেকে রিসেল ভ্যালুটা অ্যাড করা সম্ভব না। লোহার ফ্রেমে বসায় যদি আপনি এক্সপেরিমেন্ট করেন, কোনো কারণে দেখা গেল 6 মাস 1 বছরের মাথায় যদি আপনি ফার্মটা আর আগায় না নেন, সেক্ষেত্রে কিন্তু একটা রিসেল ভ্যালু অ্যাড করতে পারবেন। লোহাটা আপনি হচ্ছে গিয়ে আজকে নতুন যেই দামে কিনতেছেন 2 বছর পরে বা 1 বছর পরে পুরান লোহাটা কিন্তু ওই একই দামে বিক্রি করা যায়। সেক্ষেত্রে কি আপনার টাকাটা ডিপ্রিসিয়েশনটা হচ্ছে না, টাকার অঙ্কটা একই থাকছে। অপরদিকে কাঠ দিয়ে করলে কিন্তু রিসেল ভ্যালু নাই, এটা লাকড়ি ছাড়া বিকল্প আর কোনো উপায় নাই। আবার প্লাস্টিকেরও কিন্তু রিসেল ভ্যালু আছে। আপনি হচ্ছে গিয়ে 1-2 বছর ব্যবহার করার পরে কিংবা 5 বছর ব্যবহার করার পরে এগুলা কিন্তু আপনি ভাঙাড়ির দামে বিক্রি করতে পারবেন, কিংবা হচ্ছে গিয়ে যারা নতুনভাবে খামার করতে যাচ্ছে তাদের কাছে রিসেল করতে পারবেন, যেটা কাঠ দিয়ে সম্ভব না। এই যে দেখেন আমাদের এখানে এই মাচাটা কিন্তু সকালবেলা ওয়াশ করে দেওয়া হয়েছে, এখন কিন্তু শুকনো। মলমূত্র যাই করুক নিচ দিয়ে পড়ে যাবে, ওরা রিল্যাক্সে এখানে রেস্ট করতেছে। তো এইটাই হচ্ছে সুবিধা প্লাস্টিকের মাচাগুলো ব্যবহারের। তো যাদের এই টাইপের আধুনিক প্লাস্টিকের মাচাগুলো প্রয়োজন হবে, বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির প্লাস্টিকের মাচা শখের খামার সরবরাহ করতেছে। 20 পিসের বেশি হলে বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা কিন্তু এই মাচাগুলো হোম ডেলিভারি একদম ফ্রি নিতে পারবেন। একদম যেই পর্যন্ত আপনার বাড়ির কিংবা হচ্ছে খামারের বড় রাস্তা আছে সেই পর্যন্ত কিন্তু আমাদের কোম্পানি গাড়ি যে মাচাগুলো দিয়ে আসবে। আমরা যেটা বলে থাকি যে মানি ব্যাক গ্যারান্টিতে আমরা এই মাচাগুলো আপনাদেরকে দিচ্ছি, যে নেওয়ার পরে আপনি যদি দেখেন যে একটা মাচা ভেঙে গেছে, মচকে গেছে, ফেটে গেছে, একদম সাথে সাথে টাকা রিটার্ন, এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারতেছি ইনশাল্লাহ। এখন আরেকটা বিষয় আসতে পারে যে নতুন যারা শুরু করবেন তাদের জন্য কি এই টাইপের সেট করার প্রয়োজন আছে কিনা। আমি বলবো না। যদি আপনি নতুন অবস্থায় দেখতে চান বা টেস্ট করতে চান যে আপনি অল্প কিছু ছাগল লালন পালন করে দেখবেন যে আপনার পক্ষে আসলে এটা পালন করা সম্ভব কিনা, কিংবা হচ্ছে শখ করে 2-4টা লালন পালন করবেন, তাহলে আপনি আপনার বাড়িতে থাকা পরিত্যক্ত যে কোনো একটা ঘর, চিলেকোঠা, যে কোনো জায়গায় কিন্তু আপনি একটা কাঠের চৌকি ম্যানেজ করে দেন হচ্ছে 2-4টা ছাগল লালন পালন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্লাস্টিকের প্ল্যাটফর্ম বা অনেক টাকা ইনভেস্ট করার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর যারা পাইলট প্রজেক্ট হিসেবে 20-25টা ছাগল কিংবা 10-20টা ছাগল লালন পালন করতে যাচ্ছেন, তারা কিন্তু চাইলে ছোট্ট একটা শেড করে 10 ফিট বাই 8 ফিট কিংবা 10 ফিট বাই 10 ফিট একটা শেড করে লোহার অ্যাঙ্গেলের ফ্রেম স্ট্রাকচার করে দেন হচ্ছে প্লাস্টিকের এই স্লেটারগুলো বসায় এক্সপেরিমেন্টটা করতে পারেন। এইভাবে করলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা। প্রতিদিন যেহেতু মলমূত্র পড়বে, তো এই মলমূত্রটা কিন্তু নিচ থেকে পরিষ্কার করতে হবে, মাচাটা পরিষ্কার করতে হবে। তো আপনার যদি চৌকি থাকে এবং সেটা কম হাইট হয়, তাহলে ওই নিচে যে পরিষ্কার করা সম্ভব না। সেক্ষেত্রে চৌকিটা হয়তো আপনার ধাক্কায় সরাইয়া দেন হচ্ছে গিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। তো এইভাবে প্রতিদিন কাজ করা কিন্তু অনেক একটা হ্যাসেলের ব্যাপার। ওইটা হয়তো যারা ব্যক্তি পর্যায়ে 2-4টা ছাগল লালন পালন করেন তাদের ক্ষেত্রে ঠিক আছে, বাট কমার্শিয়াল সেট আপ করতে হলে আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে অল্প সময়ে অল্প শ্রমিক দিয়ে সুন্দরভাবে কাজগুলো করানো যায় এবং হচ্ছে গিয়ে হাইজিন প্রপারলি মেনটেন করা যায়। তো আমার এই শেডটাতে প্রায় 100 ছাগল থাকে সবসময়ই। আমাদের ছাগলের যে কোয়ান্টিটি সেটা 2022 সালে কিন্তু আমরা 100 ক্রস করে ফেলছিলাম। তো 2022 সালের পরে থেকে কিন্তু আমরা ছাগল বিক্রি করা শুরু করি এবং হচ্ছে গিয়ে আস্তে আস্তে কালিং করতে 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 এখন বর্তমানে প্রায় 60টার মতো ছাগল আছে। আবার হচ্ছে গিয়ে আমাদের অক্টোবর মাসে হয়তো 25-30টা বাচ্চা একসাথে চলে আসবে ইনশাল্লাহ। তো আবার কিন্তু ওই নেয়ার অ্যাবাউট 100 বা 100-এর কাছাকাছি চলে আসবে। তো এতগুলো ছাগলকে আমি যখন মেনটেন করতে যাব, তখন এদের মলমূত্র এবং হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হাইজিন মেনটেন করা, টেক কেয়ার করা, এটা কিন্তু সহজ ব্যাপার না। 2-4টা হইলে কিন্তু যে কেউ করতে পারে বা যে কোনোভাবে লালন পালন করতে পারে। যখন আপনি কমার্শিয়াল সেট আপ করবেন তখন অবশ্যই আপনাকে কমার্শিয়ালি চিন্তা করতে হবে যে কোনটা আপনার জন্য বেনিফিশিয়াল, কোনটা আপনাকে হ্যাজার্ড কম দিবে এবং কোনভাবে করলে আপনি সহজেই কাজগুলো করতে পারবেন। তো সেই জন্যই হচ্ছে এই টাইপের হাইটেক মাচাগুলা কমার্শিয়াল সেট আপের জন্য জরুরি। যারা ব্যক্তি পর্যায়ে 2-4টা ছাগল লালন পালন করবেন বা টেস্ট করতে চান তাদের জন্য কিন্তু এত খরচ করা খুব একটা জরুরি বিষয় না, খুব একটা প্রয়োজন নাই। একটা কথা দিন শেষে আপনার মানতেই হবে বা বুঝতে হবে যে আপনি অনেক টাকা খরচ করে একটা ঘর করবেন, এই ঘর কিন্তু আপনাকে বাচ্চা দিবে না, বাচ্চা কিন্তু দেয় ছাগলে। ছাগলটা আগে পালা শিখেন, ছাগলে ইনভেস্ট করেন, ঘর আপনি হয়ে যাবে সময়ের সাথে সাথে। শুরুতেই যদি আপনি আমারটা দেখে এরকম হাইটেক টাইপের একটা বড় শেড বানান, দেখা গেল 2-4-6 মাস 1 বছরের মাথায় আপনি কোনো কারণে ছাগলটাই লালন পালন শিখতে পারলেন না কিংবা ফেইলর হইলেন, তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই
নষ্ট হবে। আমিও করি নাই, আপনাকেও আমি করতে না করছি, কারণ আমিও 8-9 বছর আগে যখন ছাগলের ফার্ম শুরু করছি তখন সিম্পলি কাঠের চৌকি যেগুলো পরিত্যক্ত ছিল, বললাম যে একটু আগে যে আমাদের ভাড়াটিয়ারা রেখে যাইতো, সেগুলোই ব্যবহার করছি মোটামুটি 3 থেকে 4 বছর। এবং পাশাপাশি আমাদের হচ্ছে গিয়ে আগের প্লাস্টিকের স্লেটার দিয়ে পোলট্রি শেড করা ছিল, সেখানেও ছাগল রেখেছি। ছাগল কিন্তু আলিশান বাড়ি ঘর এগুলো কিচ্ছু চায় না। ছাগলের জন্য যেটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে শুকনো একটা স্পেস। আপনি সুন্দর শুকনো একটা স্পেস এবং আলো বাতাসপূর্ণ একটা সুন্দর পরিবেশ যদি দিতে পারেন, সেখানেই আপনি লাখ টাকা দামের ছাগল রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।